2010 সালে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে হয়ে যাওয়া এমন একটা ম্যাচ যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের কচুকাটা করে মাঠের চারিদিকে ছয়ের বন্যা বইয়ে দিয়েছিল। ভারতের সামনে তারা 315 রানের পাহাড় সমান লক্ষ্য খাড়া করে দেয়। আর এটা সেই সময়ের কথা যখন 300 রান তাড়া করে জেতা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। তাই গোটা ক্রিকেট দুনিয়া ধরে নিয়েছিল যে ভারত এই ম্যাচটা নিশ্চিতভাবে হারবে। আর তার ওপর রান তাড়া করতে নেমে যখন মাত্র 100 রানের মধ্যেই ভারতের সব বড় বড় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যায়, তখন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা মাঠে এমন আচরণ করছিল যেন ম্যাচ ওরা জিতেই গেছে। হাসি, লাফালাফি, একেবারে বেহায়াপনা। কিন্তু ওই দিনই একজন ভারতীয় ব্যাটসম্যান একা হাতে পুরো ম্যাচের ছবি বদলে দিয়েছিল। একটার পর একটা ছক্কা বাউন্ডারি পার করে স্টেডিয়ামের ভেতরে পড়তে লাগলো। সেদিন সে এমন মার মারলো যে পুরো নিউজিল্যান্ড দল তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। সেদিন সে প্রমাণ করে দিয়েছিল তার কবজির জোর আর জেদের সামনে কারোর কোনো দাদাগিরি চলবে না। কে ছিল সেই খেলোয়াড় আর কেমন ছিল তার সেই ভয়ঙ্কর তাণ্ডবের রাতটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খেলার শুরুতে ভারতের অধিনায়ক গৌতম গম্ভীর টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপটিল আর ব্র্যান্ডন ম্যাকুলাম্ব। এই দুইজনই ছিল সেই সময়ের সবথেকে খতরনাক ব্যাটসম্যান, যারা নামলেই বিপক্ষ টিম প্রথমেই হেরে যেত, কারণ স্টেডিয়ামে তখন কোনো সিঙ্গেল ডাবল হতো না, শুধু 4 আর 6-এর বন্যা হতো। ভারতের হয়ে বোলিং শুরু করেন সুইংয়ের সুলতান জাহির খান। জাহির খানের প্রথম বলটা ছিল দুর্দান্ত ইনসুইং, কিন্তু ওভারের 5 নম্বর বলটা লেগ সাইড দিয়ে অনেকটা বাইরে করে ফেলেন, যার ফলে ওয়াইড আর 4 মিলিয়ে নিউজিল্যান্ড এক বলেই 5 রান পেয়ে যায়। পরের ওভার বল করতে আসে প্রবীণ কুমার। তার প্রধান অস্ত্রই ছিল সুইং, কিন্তু প্রবীণ কুমারের বলে গাপটিল পরপর দুটো 4 মেরে দেয়। এরপর ম্যাকুলাম্বো এক পা এগিয়ে এসে বুলেটের গতিতে একটা 4 মারে। ইনিংসের দ্বিতীয় ওভারে 3টে 4 মেরে নিউজিল্যান্ডের ওপেনাররা বুঝিয়ে দিয়েছিল যে আজ তারা মাঠে তাণ্ডব করতে নেমেছে। এর পরের ওভারেই ম্যাকুলাম জাহির খানকে আর একটা থাপ্পড়ের মতো শট মেরে 4 হাঁকান। এতক্ষণ শুধু 4ই আসছিল, কিন্তু 6 নম্বর ওভারে এসে ম্যাকুলাম প্রবীণ কুমারকে একটা বিশাল বড় ছক্কা মেরে দেয়। এটা ছিল সেই সময় যখন বলা হতো ম্যাকুলাম যদি একবার ফর্মে চলে আসে তাহলে সেদিন আর বোলারের রক্ষে নেই। দুটো ব্যাটসম্যানই এখন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ফাস্ট বোলারদের এমন ধোলাই খেতে দেখে গম্ভীর তখন বল তুলে দিল অশ্বিনের হাতে, কিন্তু গাপটিল তো থেমে থাকার ছেলে নয়। সে প্রথম বলেই এগিয়ে এসে একটা 4 মেরে দিল। এরপর পঞ্চম বলে ম্যাকুলাম ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সোজাসুজি এমন জোরে শট মারলো যে অশ্বিনের মাথাটা ফাটতে ফাটতে বেঁচে গেল। শটটা এত জোরে ছিল যে বেচারা অশ্বিন ক্যাচ ধরা তো দূরের কথা, নিজেকেই অনেক কষ্টে বাঁচালো। নিউজিল্যান্ডের স্কোর তখন 50 পেরিয়ে গেছে, আর আমাদের বোলারদের ধোলাই সমানে চলছে। বোলিংয়ে এবার বদল আনা হলো। এবার এলো আশিস নেহরা, কিন্তু গাপটিল নেহরার প্রথম বলে একটা বড় শট খেলে 4 মেরে দিল, আর ঠিক তার পরের বলেই আবার একটা 4। পরপর দুটো 4 মেরে গাপটিলের অহংকার তখন যেন আকাশ ছুঁয়ে যায়। সে নেহরার কাছে গিয়ে চ্যালেঞ্জ করে বলে, এবার দেখিস তোকে একটা বিশাল ছক্কা মারবো। কিন্তু ভাই, পরের বলেই গাপটিলের সব অহংকার মাটিতে মিশে গেল। যুবরাজ সিং একটা দুর্ধর্ষ ক্যাচ ধরে ওর খেল খতম করে দিল। 9 ওভারে 63 রানে নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন হলো। এবার ব্যাটিং করতে এলো জ্যামি হাউ, কিন্তু ওদিকে ম্যাকুলাম্বের ব্যাট তখনও আগুন ঝরাচ্ছে। 10 নম্বর ওভারে এসে অশ্বিনকে রিভার্স সুইপ করে একটা 4 ছিনিয়ে নিল। তবে গাপটিলের ওই কথা শুনে নেহরা তখনও প্রচণ্ড রেগেছিল। রাগের মাথায় পরের ওভারে এসে জ্যামি হাউকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিল। স্লিপে ইউসুফ পাঠান একটা ফাটাফাটি ক্যাচ নিয়ে ওকে মাত্র 4 রানেই বিদায় করল। 70 রানে নিউজিল্যান্ডের দুটো উইকেট চলে গেছে ঠিকই, কিন্তু এবার ক্রিজে এলো নিউজিল্যান্ডের সব থেকে খতরনাক ব্যাটসম্যান রস টেলর, যে কিনা একাই 4 ছক্কার বন্যা বইয়ে দেওয়ার ক্ষমতা রাখত। মাঠে নেমেই টেলর ভাগ্যের সাথ পেল। বল ব্যাটের কানায় লেগে স্লিপের মাঝখান দিয়ে 4 হয়ে গেল। ওদিকে ম্যাকুলাম্বের তুফানি ব্যাটিং তখনও থামার নাম নিচ্ছিল না। সে নেহেরার পরের ওভারে আবার দুটো কড়া 4 মারল। সে এমনভাবে এগিয়ে এসে খেলছিল যেন নেহেরা কোনো ইন্টারন্যাশনাল বোলারই নয়, বরং পাড়ার কোনো গলি ক্রিকেটের বোলার। এই নিয়ে নেহেরা আর ম্যাকুলাম্বের মধ্যে বেশ একটা কথা কাটাকাটিও হয়ে গেল। ওভারের শেষ বলে ম্যাকুলাম্বের বিরুদ্ধে ক্যাচ আউটের জোরালো আপিল হলো, কিন্তু আম্পায়ার ওটাকে আউট দেওয়ার পরিবর্তে উল্টে ওয়াইড দিয়ে দিল। পরের ওভারের প্রথম বলে ম্যাকুলাম্ব আবার একখানা 4 মারল। সত্যি বলতে তখন ম্যাকুলাম্বের ব্যাটিং ভারতের জন্য জম হয়ে দাঁড়িয়েছিল।
কিন্তু ঠিক পরের বলেই অশ্বিন ম্যাকালামের সাথে একটা প্র্যাঙ্ক করে দিল। সে ম্যাকুলামকে বাধ্য করলো ভুল শট খেলতে, আর রোহিত শর্মা বলটা তালুবন্দি করতেই নিউজিল্যান্ডকে তৃতীয় আর সব থেকে বড় ঝটকা দিল ভারত। এই উইকেটটা আমাদের জন্য কতটা দরকারি ছিল সেটা একবার ভারতীয় প্লেয়ারদের সেলিব্রেশন দেখলেই বুঝতে পারবে। 14 ওভারে 91 রানে ওদের 3 উইকেট হাওয়া। এবার মাঠে এলো স্কট স্টাইরিশ, ক্রিজে তখন নতুন 2 ব্যাটসম্যান, তাই ওরা একটু ধীরে সুস্থে খেলা শুরু করলো। সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ডটা সচল রাখছিল আর মাঝে সাঝে সুযোগ বুঝে 2-1 চার মারছিল। দেখতে দেখতে 28 ওভারে নিউজিল্যান্ড 155 রানে পৌঁছে গেল। যে রান রেট একসময় 7-এর ওপরে চলছিল সেটা আমাদের বোলাররা টেনে টুনে 5.5-এ নামিয়ে আনলো। কিন্তু তখনই স্টাইরিশ হঠাৎ চড়াও হলো। যুবরাজ সিংকে এগিয়ে এসে একটা দানবীয় ছক্কা মারলো, আর পরের ওভারে ইউসুফ পাঠানকে আর একটা 4। স্টাইরিশ তখন সবে হাত খোলা শুরু করেছে, কিন্তু তখনই একটা বড় 6 মারতে গিয়ে সে ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে বসলো। পাঠান এমন একটা পার্টনারশিপ ভাঙলো যেটা ভারতের জন্য বেশ খতরনাক হয়ে উঠতে পারত। এবার নতুন ব্যাটসম্যান হিসাবে এলো জেমস ফ্র্যাঙ্কলিন। এই লোকটা আবার লম্বা লম্বা 6 মারার জন্য কুখ্যাত ছিল। পাঠানের পরের বলে রস টেলরের বিরুদ্ধে এলবিডব্লিউর একটা জোরালো আবেদন হলো, কিন্তু আম্পায়ার পুরো পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো, আউট দিলই না। 30 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল 4 উইকেটে 171। ফ্র্যাঙ্কলিন তো নেমেই ভাগ্যের জোরে একটা 4 পেয়ে গেল। বল তার ব্যাটার কানায় লেগে বাউন্ডারির বাইরে, কি আর বলবেন। পরের ওভারের 5ম বলে আবার এলবিডব্লিউর আপিল, কিন্তু আম্পায়ার যেন আজ প্রতিজ্ঞা করেই নেমেছে যে আউট দেবেই না। অথচ রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ফ্র্যাঙ্কলিন একদম ইজি আউট ছিল। কিন্তু তখন কে জানতো যে আম্পায়ারের এই ভুলটা আমাদের কতটা দামি পড়বে। সুযোগ পেয়ে 36 নম্বর ওভারে ফ্র্যাঙ্কলিন পাঠানকে 2 অনবদ্য 4 মারল, আর পরের ওভারে রোহিত শর্মাকেও সুইপ করে 4 মারল। গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকদের তখন মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে, কারণ যে প্লেয়ারটা এতক্ষণে প্যাভিলিয়নের বাইরে থাকার কথা সে আম্পায়ারের বেইমানির জন্য এখন আমাদের বোলারদের ধোলাই করছে। 37 ওভার শেষে নিউজিল্যান্ড 210 রানে 4 উইকেট। এবার ওরা ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে নিল। সবাই ভাবছিল পাওয়ার প্লেতে ওরা এবার ঝড় তুলবে, কিন্তু ঠিক পরের ওভারেই অশ্বিন ম্যাজিক দেখালো। রস টেলরকে এলবিডব্লিউ করে ভারতকে 5ম সাফল্য এনে দিল। নিউজিল্যান্ডের অর্ধেক টিম তখন প্যাভিলিয়নে। আমাদের সবার মনে হচ্ছিল ভারতীয় বোলাররা ওদের বড় জোর 260 বা 270 রানের মধ্যে আটকে দেবে। এবার ব্যাটিং করতে এলো ড্যানিয়েল ভিটোরি, আর নেমেই সে একখানা শানদার 4 মেরে দিল। ওদিকে ফ্র্যাঙ্কলিন তো যেন আধা জল খেয়ে নেমেছে। পরের ওভারে জাহির খানকেও সে একখানা 4 মেরে দিল। 40 ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর 5 উইকেটে 229। এরপর 41 নম্বর ওভারে ফ্র্যাঙ্কলিন আশিস নেহেরাকে আর একটা 4 মারল। ফ্র্যাঙ্কলিন তখন আমাদের বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালাচ্ছে। 41 বলে ও 47 রানে পৌঁছে গেল। 43 নম্বর ওভারে ফ্র্যাঙ্কলিন আবার একটা সুযোগ দিয়েছিল, কিন্তু কি আর করার, কপালই খারাপ আমাদের। ইউসুফ পাঠান নিজের বলে নিজেই ক্যাচটা ধরতে পারলেন না। ফ্র্যাঙ্কলিন আরও একবার জীবন দান পেয়ে গেল। পাঠান ক্যাচটা ধরতে পারেনি কারণ মাঝে ভিটোরি দাঁড়িয়েছিল, আর সে এক চুলো নড়েনি। এই নিয়ে ইউসুফ পাঠানের রক্ত গরম হয়ে গেল। সে তখন প্রচণ্ড রাগে ফুঁসছে, আর সেই রাগের বদলা সে নিল ওভারের শেষ বলে একদম ভিটোরির উইকেট ছিটকে দিয়ে। উইকেটটা নেওয়ার পর ইউসুফ পাঠানের সেই বাঘের মতো গর্জন দেখার মতো ছিল। যাকে 251 রানে নিউজিল্যান্ডের 6 নম্বর উইকেট পড়ল। পরের ওভারেই পাঠান নতুন ব্যাটসম্যান কাইল মিলসকেও বোল্ড করে দিয়ে নিউজিল্যান্ডের 7 নম্বর উইকেটটা তুলে নিল। পাঠানের সেই গর্জন তখন পুরো স্টেডিয়ামে শোনা যাচ্ছে, আর গ্যালারিতে বসা দর্শকরা ভারতের পতাকা ওড়াচ্ছে। এরপর ফ্র্যাঙ্কলিন একটা সিঙ্গেল নিয়ে নিজের 50 পূরণ করলো, আর তারপরেই এগিয়ে এসে অশ্বিনকে একটা বিশাল ছক্কা হাঁকালো। 47 নম্বর ওভারে ফ্র্যাঙ্কলিন প্রথমে পাঠানকে একটা 4 মারল, তারপর নাথান ম্যাকুলাম্বো এসে তার সাথে একটা 4 জুড়ে দিল। 48 নম্বর ওভারে ফ্র্যাঙ্কলিন নেহেরাকে একটা 4 মারল, আর 49 নম্বর ওভারে জাহির খানকেও ছাড়ল না। 49 নম্বর ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর 7 উইকেটে 295, আর ফ্র্যাঙ্কলিন 72 রানে খেলছে। শেষ ওভার করতে এলো আশিস নেহেরা। সব ভারতীয় ফ্যানরা মনে মনে প্রার্থনা করছিল যে করেই হোক যেন নিউজিল্যান্ড 300 পার না করতে পারে, কিন্তু ফ্র্যাঙ্কলিন ওভারের দ্বিতীয় বলে একটা বিশাল উঁচু আর লম্বা ছক্কা মেরে দিল। শটটা কতটা ভয়ঙ্কর ছিল সেটা নেহেরার শুকনো মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। কিন্তু ভাই, এটা তো ফ্র্যাঙ্কলিনের তাণ্ডবের শুরু ছিল মাত্র। পরের বলে ফ্র্যাঙ্কলিন আবার একটা জবরদস্ত ছক্কা হাঁকালো। নিউজিল্যান্ডের স্কোর 300 পার হয়ে গেল। তার পরের বলে আবার একটা 4, আর শেষ বলে ফ্র্যাঙ্কলিন আবার বলটা হাওয়ায় ভাসিয়ে দিল।
কিন্তু দুর্ভাগ্যবশত ফিল্ডার ক্যাচটা মিস করে দিল আর নিউজিল্যান্ড আরও একটা 4 পেয়ে গেল। ফ্র্যাঙ্কলিন তখন 97 রানে দাঁড়িয়ে আর ইনিংসের মাত্র একটা বল বাকি। ভাগ্য ভালো যে সে শেষ বলে মাত্র 1 রানই নিতে পারলো, তাই তার সেঞ্চুরিটা আর হলো না। কিন্তু শেষ ওভারে ওই 22 রান খেয়ে আমাদের অবস্থা তখন পুরো টাইট। মাত্র 69 বলে ফ্র্যাঙ্কলিন 98 রানের অপরাজিত ইনিংস খেলে নিউজিল্যান্ডকে 315 রানে পৌঁছে দিল। সত্যি বলতে সেই সময় 315 রান তাড়া করা মানে ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ডাগ আউটে বসে থাকা আমাদের এক ভারতীয় বাঘ তখন মনে মনে ঠিক করে নিয়েছিল যে আজ সে একটা মিরাকেল ঘটাবে, আর সেখান থেকেই ম্যাচটা এমন একটা মোড় নিল যে রোমাঞ্চের সব সীমা পার হয়ে গেল। তাই বলছি, ভিডিওটা কিন্তু এখন থেকে একদম মিস করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। 316 রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নামলো ভারত। ওপেনিংয়ে এলো গৌতম গম্ভীর আর পার্থিব প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করলো কাইল মিলসের প্রথম বলটাতেই এমন বাউন্স ছিল যে গম্ভীর পর্যন্ত থতমত খেয়ে গেল। কিন্তু আমাদের পার্থিব প্যাটেলও ছেড়ে দেওয়ার লোক নয়। দ্বিতীয় ওভারেই সে একখানা ফাটাফাটি 4 মেরে খাতা খুলল। এরপর 5 নম্বর ওভারে পার্থিব ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে এমন একটা চাপাটি শট মারল যে বল দ্বন্দ্ব নিয়ে সোজা বাউন্ডারির বাইরে চলে গেল। গ্যালারিতে তখন ইন্ডিয়ান ফ্যানদের চিৎকার শুরু হয়ে গেছে। পার্থিবকে ওভাবে এগোতে দেখে কাইল মিলস পরের বলটা বাউন্সার মারল, কিন্তু আমাদের পার্থিবও কম যায় না, ওটাকে জবরদস্ত পুল শট মেরে আবার বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল। 6 নম্বর ওভারে পার্থিব আবার একটা দুর্দান্ত কাটশট খেলে 4 মারল, আর 4 নম্বর বলে তো এত জোরে কাট মারলো যে ফিল্ডারের দেখার সময়ও ছিল না, বল সোজা বাউন্ডারিতে। পুরো স্টেডিয়ামে তখন ভারতীয় ফ্যানদের চিৎকার সমস্ত রেকর্ড ভাঙছে। 7 নম্বর ওভারে গৌতম গম্ভীর ভাগ্যের জোরে নিজের প্রথম 4টা পেল, কিন্তু পরের ওভারে গম্ভীর একদম বলের ওপর ঝুঁকে পড়ে দেখার মতো একখানা কভার ড্রাইভ মারল। গম্ভীরের ব্যাট তখন কথা বলছে। পরের বলেই সে আবার একটা দুর্দান্ত 4 মেরে দিল। মাঠে তখন যেন 4-এর বৃষ্টি হচ্ছিল, পুরো স্টেডিয়ামে ভারতীয় পতাকা উড়ছে। 9 নম্বর ওভারে পার্থিব পয়েন্টের ওপর দিয়ে একটা কাটশট খেলে 4 মারল, আর ওই একই ওভারে আরও একটা 4 ঢুকলো। ছোটখাটো চেহারার পার্থিব পুরো মাঠ মাতিয়ে দিয়েছিল। পরের ওভারে গম্ভীরও একটা 4 মারল। 10 ওভার শেষে ভারতের স্কোর 67 রানে পৌঁছে গেল। আমাদের সবার তখন মনে হচ্ছিল, হ্যাঁ, আজ বোধহয় এই পাহাড় সমান রান আমরা তাড়া করে জিতে নেব। কিন্তু ঠিক তখনই ঘটল অঘটন। গম্ভীর পরের বলটা সোজা পয়েন্টের ফিল্ডারের হাতে মারল। 27 রান করে গম্ভীর যখন ড্রেসিং রুমে ফিরছে তখন আমাদের সবার বুকটা কেঁপে উঠেছিল। গম্ভীরের জায়গায় মাঠে নামলো তরুণ বিরাট কোহলি। বিরাটের ওপর সবার অনেক আশা ছিল, কিন্তু মাকায়ের একটা বাউন্সারে কোহলি মিলসকে ক্যাচ দিয়ে বসলো। 1 রানও না করে বিরাটের এই বিদায় আমাদের একদম স্তব্ধ করে দিল। 67 রানে কোনো উইকেট নেই, সেখান থেকে ভারতের স্কোর হয়ে গেল 67 রানে 2 উইকেট। নিউজিল্যান্ড ম্যাচে মারাত্মকভাবে ফিরে এলো। এবার মাঠে নামলো আমাদের সবার প্রিয় ইউভি পাজি অর্থাৎ যুবরাজ সিং। আমরা সবাই জানতাম যুবরাজ যদি একবার দাঁড়িয়ে যায় তবে বড় বড় স্কোরও নস্যি হয়ে যাবে। 12 নম্বর ওভারে পার্থিব একটা দারুণ স্ট্রেট ড্রাইভ মেরে 4 নিল, আর ঠিক তারপরেই যুবরাজ ওর সেই সিগনেচার স্টাইলে একখানা কভার ড্রাইভ মেরে খাতা খুলল। সত্যি যুবরাজের কভার ড্রাইভগুলো এমন ছিল না যে বারবার দেখতে ইচ্ছা করতো। 16 ওভার শেষে ভারতের রান দাঁড়ালো 89। 17 নম্বর ওভারে যুবরাজ একটা পুল শট খেলে তার প্রথম ছক্কা হাঁকিয়ে দিলেন। এবার মনে হচ্ছিল এই তো দাদাগিরি শুরু হলো। ওদিকে পার্থিব প্যাটেলও একটা সিঙ্গেল নিয়ে নিজের 50 পুরো করে ফেললো, আর ইন্ডিয়ার স্কোর পৌঁছে গেল 100-তে। ছক্কাটা মারার পর মনে হচ্ছিল যুবরাজ আজ চেনা মেজাজে খেলবেন, কিন্তু কপাল খারাপ। পরের ওভারে নাথান ম্যাকুলাম্বের বলে ক্যাচ দিয়ে বসলেন তিনি। মাত্র 20 রান করে ইউভি যখন আউট হলেন পুরো স্টেডিয়ামে পিন ড্রপ সাইলেন্স। 103 রানে ইন্ডিয়ার 3-3টে মূল্যবান উইকেট শেষ। এবার মাঠে এলো হিটম্যান রোহিত শর্মা। লক্ষ্যটা পাহাড়ের মতো বড় ছিল, তাই উইকেট গেলেও রান তোলার গতি কমানো যাবে না, আর সেই ঝুঁকি নিতে গিয়েই পার্থিব প্যাটেলও বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেল। 108 রানে ইন্ডিয়ার 4 উইকেট হাওয়া। ক্রিজে এখন রোহিত শর্মা আর ইউসুফ পাঠান। সত্যি বলতে কি সেই সময় এই দুজনের ওপর কারোরই খুব একটা ভরসা ছিল না। দুজনেই তখন দলে নতুন, নিজের জায়গা পাকা করার জন্য লড়াই করছে। সবাই তো ধরেই নিয়েছিল যে ইন্ডিয়া আজ একদম গোহারান হারবে। অর্ধেকের বেশি মানুষ তো রাগে দুঃখে টিভি বন্ধ করে দিয়েছিল। তবে রোহিত আর ইউসুফের কাছে এটা ছিল 2011 ওয়ার্ল্ড কাপের ট্রায়াল। সুযোগ একটাই, যে ভালো খেলবে সেই টিকিট পাবে। 2 ব্যাটসম্যানই তখন সিঙ্গেল ডাবল নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিল। 24 নম্বর ওভারে রোহিত শর্মা ভিটোরিকে এগিয়ে এসে এমন একখানা ছক্কা মারল যে স্টেডিয়ামের লোকজন হাঁ করে তাকিয়ে দেখল।
এরপর রোহিত মাকায়ের বলে একটা কাট শট মেরে 4 ছিনিয়ে নিল। নিউজিল্যান্ডের বোলাররা রোহিতকে আটকানোর চেষ্টা করছিল ঠিকই, কিন্তু ওরা জানতো না যে ওদিকে পাঠান নামের এক প্রলয়কারী ঘূর্ণিঝড় ওদের জন্য অপেক্ষা করছে। 27 নম্বর ওভারে ইউসুফ পাঠান ভেটোরিকে একখানা ফ্ল্যাট ছক্কা মারল। যে ভারতীয় দর্শকরা আশা ছেড়ে দিয়েছিল তাদের মনে আবার একটু একটু করে আশা জ্বলতে শুরু করলো। পরের ওভারে রোহিতও একটা শানদার ড্রাইভ মারল 4 রানের জন্য। আর 30 নম্বর ওভারে মাকায়ের বলে রোহিত ওর সেই প্রিয় পুল শট খেলে আবার 4। ওভারের শেষ বলে ইউসুফ পাঠান একটা লফটেড শট খেলে 4 মারল। 30 ওভার শেষে ইন্ডিয়ার স্কোর 164, হাতে আছে 20 ওভার, আর জিততে গেলে চায় আরও 152 রান। সেই সময় দাঁড়িয়ে এটা করা একরকম অসম্ভবই ছিল, কিন্তু আমাদের 2 বাঘ লড়াই ছাড়ার পাত্র ছিল না। 31 নম্বর ওভারে ভেটোরিকে আরও একখানা গগনচুম্বী ছক্কা মেরে পাঠান বুঝিয়ে দিল খেলা এখনো বাকি আছে। পাঠানের ছক্কাগুলো এত লম্বা লম্বা হচ্ছিল যে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা শুধু হাঁ করে বলের দিকে তাকিয়ে থাকছিল। পরের ওভারে রোহিত শর্মাও কভারের ওপর দিয়ে একখানা লফটেড শটে 4 মারল। তার পরের ওভারে পাঠান আবার একটা 4 মারল। 33 ওভার শেষে ইন্ডিয়ার রান 187। মনে হচ্ছিল ভারত এবার ম্যাচে জাকিয়ে বসেছে, কিন্তু ঠিক তখনই সাউথির বলে ক্যাচ দিয়ে বসল রোহিত। 44 রান করে রোহিত আউট হওয়ার সাথে সাথে ভারতীয় ফ্যানদের বুকটা আবার ভেঙে গেল, কারণ এখন পাঠানের সাথে ক্রিজে ছিল সৌরভ তিওয়ারি, আর ম্যাচ জেতার জন্য তখনও পাহাড় সমান রান বাকি। 36 ওভারের মাথায় যখন ভারতের রান 203, ঠিক তখনই এলো আপদ বৃষ্টি। আমাদের সবার মাথায় হাত, কারণ খেলা যদি ওখানেই বন্ধ হয়ে যেত তবে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত 5 রানে হেরে যেত। টেনশনে তখন সবার ঘাম ছুটছে, কিন্তু কপাল ভালো কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেল আর খেলা শুরু হলো। কোনো ওভার কমানো হয়নি। ভারতকে জিততে গেলে শেষ 14 ওভারে 113 রান করতে হতো। ওদিকে পাঠান তখন 48 রানে খেলছে। আর ঠিক এখান থেকেই শুরু হলো পাঠানের সেই ঐতিহাসিক পাওয়ার গেম। বৃষ্টির পর প্রথম বলটাতেই পাঠান একটা আকাশ ছোঁয়া ছক্কা হাঁকালো, আর সাথে নিজের 50ও পূরণ করে ফেললো। পাঠানের একটা গুণ ছিল, বল যদি একবার ওর ব্যাটের নাগালে আসতো তবে বাউন্ডারি যত বড়ই হোক না কেন বল গ্যালারির বাইরে গিয়েই পড়তো। পরের ওভারে ও আরও একটা 4 মারল। স্পিনাররা ধোলাই খাচ্ছে দেখে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন এবার ওদের মেইন বোলার কাইল মিলসকে আনলো পাঠানকে আউট করার জন্য, কিন্তু পাঠান তখন অন্য গ্রহের ব্যাটিং করছেন। মিলসকে এমন একখানা উঁচু আর লম্বা ছক্কা মারলো যে বল সোজা স্টেডিয়ামের ছাদে গিয়ে আছড়ে পড়লো। সবচেয়ে বড় কথা, পাঠান কিন্তু খাটনি করেনি, সির্ফ দাঁড়িয়ে থেকে পাওয়ার জেনারেট করে শটটা খেলেছিল। গোটা দুনিয়া তখন দেখছিল ভারতীয় কোনো প্লেয়ারের কবজিতে কত জোর থাকতে পারে। 42 ওভার শেষে ভারত 244 রানে পৌঁছে গেছে আর পাঠান 77 রানে, কিন্তু ওই লম্বা লম্বা ছক্কা খেয়ে মিলস তখন পুরো পাগল হয়ে গেছে। সে পাঠানকে মাঠের মধ্যেই গালিগালাজ করতে শুরু করলো, কিন্তু বেচারা মিলস জানতো না যে পাঠানকে রাগানো মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। মিলস 43 নম্বর ওভার বল করতে এলো, আর স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে ওর জম ইউসুফ পাঠান। প্রথম বলটাতেই পাঠানের ব্যাট চলল তলোয়ারের মতো, বল সোজা বাউন্ডারির বাইরে। 4 খাওয়ার পরেও মিলসের শিক্ষা হয়নি, সে আবার পাঠানের সাথে মুখ চালিয়ে তর্ক করতে শুরু করলো। পাঠান মুখে কিছু না বলে পরের বলে আবার একটা কষিয়ে 4 মারল। মিলস তো থতমত খেয়ে গেছে, আর পাঠান সেই সুযোগে ওই ওভারেই আর একটা 4 ঠুকে দিল। 1 ওভারে 3-3টে 4। কিন্তু পাঠানের আসল তাণ্ডব তো তখনও বাকি ছিল। পরের বলে পাঠান ওর সেই গায়ের জোর দেখালো, একখানা আকাশ ছোঁয়া বিশাল ছক্কা। মিলসের বোলিংয়ের একদম ধৈর্য উড়িয়ে দিয়ে পাঠান বুঝিয়ে দিল যে ওর সাথে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। মিলসের ওই একটা ভুলের মাসুল তখন গোটা নিউজিল্যান্ড টিম দিচ্ছিল। দেখতে দেখতে পাঠান মাত্র 78 বলে 98 রানে পৌঁছে গেল। 43 ওভার শেষে ইন্ডিয়ার রান 265, জিততে গেলে 42 বলে আর মাত্র 51 রান চাই। পুরো স্টেডিয়াম তখন পাঠানের সেই ঐতিহাসিক সেঞ্চুরির অপেক্ষায় প্রহর গুনছে, আর পাঠানও কাউকে বেশিক্ষণ বসিয়ে রাখলো না। পরের ওভারের প্রথম বলটাতেই একখানা জবরদস্ত ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা পূরণ করলো। সেঞ্চুরি করার পর পাঠানের সেই উদযাপনটা ছিল দেখার মতো। স্টেডিয়ামে এমন কোনো লোক ছিল না যে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে না। ভারতীয় ক্রিকেটে এরকম পাওয়ারফুল আর মারকুটে সেঞ্চুরি অনেক দিন দেখা যায়নি। আমাদের পুরো ড্রেসিং রুম তখন দাঁড়িয়ে পাঠানের জন্য তালি বাজাচ্ছে। কিন্তু ভাই, কাজ তখনও বাকি ছিল। ভারতকে জেতানোর জন্য তখনও 45 রান দরকার, আর সেই পুরো দায়িত্ব ছিল পাঠানের কাঁধে, কারণ সেই সেঞ্চুরি লোকে মনে রাখে যেটা টিমকে জেতায়। পাঠান সেটা খুব ভালো করে জানতো,
তাই সে আর উল্টোপাল্টা ঝুঁকি না নিয়ে ম্যাচটাকে ফিনিশ করার দিকে নজর দিল। এটাই তো একজন বুদ্ধিমান খেলোয়াড়ের পরিচয়, টিমের যখন যেটা দরকার তখন ঠিক সেটাই করা। 47 ওভার শেষে ভারতের রান 297, হাতে 18 বল আর চাই মাত্র 19 রান। বোলিং করতে এলো টিম সাউদি। নিউজিল্যান্ডের প্লেয়াররা তখনও ভাবছিল যদি একবার কোনোভাবে পাঠানকে আউট করা যায় তবে হয়তো ম্যাচটা ওরা বের করে নেবে, কিন্তু সেই দিনটা ছিল পুরোপুরি পাঠানের। সাউদি আসতেই পাঠান ওকেও একখানা বিশাল ছক্কা উপহার দিল। সেই দানবীয় ছক্কাটা দেখে আমাদের সৌরভ তিওয়ারিরও সাহস বেড়ে গেল। সেও ভাবলো সবাই যখন মারছে আমি কেন বাদ যাই, সেও সাউদিকে একটা 4 হাঁকিয়ে দিল। আসলে ইউসুফ পাঠান কিউই বোলারদের এমন ধোলাই দিয়েছিল যে ওদের দেখে মনে হচ্ছিল নেট প্র্যাকটিস চলছে। নিউজিল্যান্ডের প্লেয়ারদের কাঁধ তখন ঝুলে গেছে, মন পুরো ভেঙে চুরমার, আর সেই সুযোগে তিওয়ারিজিও দুহাত বাড়িয়ে ওদের শাসন করা শুরু করলেন। জিততে গেলে তখন 13 বলে মাত্র 8 রান চাই। সৌরভ তিওয়ারি সাউদিকে আরও একটা 4 মারলেন। এরপর যখন 9 বলে মাত্র 2 রান দরকার, ইউসুফ পাঠান একখানা দৌড়ে সিঙ্গেল নিয়ে স্কোর লেভেল করে দিলেন। এই সিঙ্গেলটা নেওয়ার পর পাঠানের মুখে হাসিটা একবার দেখুন। নিজের উইনিং শট মারার কোনো লোভ তার ছিল না। ইউসুফের আনন্দ ছিল এটা দেখে যে তার হাড় ভাঙা খাটুনি আজ সফল হয়েছে, ভারত জিততে চলেছে। আর ঠিক তারপরেই সৌরভ তিওয়ারি একখানা বিশাল ছক্কা মেরে ভারতকে সেই অসম্ভব 5 উইকেটের জয় এনে দিলেন। তবে আজকের এই জয়ের আসল হিরো কিন্তু একজনই, আমাদের ইউসুফ পাঠান। মাত্র 96 বলে 123 রানের এক অবিশ্বাস্য অপরাজিত ইনিংস খেললেন তিনি, যার মধ্যে ছিল 7টা 4 আর 7টা গগনচুম্বী ছক্কা। ওই দিন গোটা দুনিয়া দেখে নিয়েছিল যে পাঠান যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন সামনে কে বল করছে সেটা কোনো ব্যাপারই না। এমন বিধ্বংসী ইনিংসের জন্য পাঠানকে ম্যান অফ দ্য ম্যাচ তো দেওয়া হলোই, তার সাথে তার এই খতরনাক ফর্ম দেখে 2011 ওয়ার্ল্ড কাপের টিমে রোহিত শর্মার জায়গায় সুযোগও করে দেওয়া হলো। তো দর্শক বন্ধুরা, পাঠানের এই ব্যাটিংকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।